সদ্য হসপিটালে জয়েন হওয়া নতুন এক ডাক্তার তার অসাধারণ অপারেশন স্কিলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই চারিদিকে ফেমাস হয়ে পড়ে। এক কথায় মানুষজন তাকে ভগবান মানতে শুরু করে। তবে গল্পে টুইস্ট আসে তখনই যখন একটা বিশাল অ্যাক্সিডেন্টের কারণে ওই ডাক্তারের পুরো বডিটা কোমায় চলে যায় এবং তার আত্মা শরীর থেকে বেরিয়ে এসে চারিদিকে ঘুরে বেড়াতে শুরু করে। তারপর কি হলো? ওই ডাক্তারের আত্মা কি আদৌ পেরেছিল পুনরায় তার নিজের শরীরে ফিরে যেতে? সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। শুরুতেই একজন ডাক্তারকে দেখানো হয়। সে কোনো সাধারণ ডাক্তার নয়, কারণ সে এমন সমস্ত অপারেশন করতে পারে যেগুলো অন্য ডাক্তাররা করার কথা চিন্তাও করে না। দেখা যায় হসপিটালে একটা রোগী এসেছে যার পেটে গুরুতর চোটের কারণে অনেক ব্লিডিং হচ্ছিল। দ্রুত তার সার্জারি করা না হলে ওই ব্যক্তি মারাও যেতে পারে। তবে ওই দিন হসপিটালে সমস্ত সার্জেন্ট ব্যস্ত থাকায় হসপিটাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে ভর্তি নিতে রাজি হয় না, যে কারণে ওই রোগীর পরিবারের লোকেরা কাঁদতে শুরু করে এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে ভর্তি নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তবে হসপিটাল কর্তৃপক্ষ তাদের কোনো কথাই শুনতে রাজি নয়, উল্টে তারা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তবে ঠিক এই সময় সেখানে এসে উপস্থিত হয় ইয়াং মিন। সে ওই হসপিটালে জয়েন করা একজন নতুন ডাক্তার। সে যখন এই ঘটনাটা লক্ষ্য করে তখন ওই রোগী এবং তার পরিবারের জন্য তার অনেক খারাপ লাগে, যে কারণে সে ঠিক করে সে নিজেই ওই রোগীর সার্জারি করবে। তবে হসপিটাল কর্তৃপক্ষ এতে রাজি হয় না, কারণ ইয়াং মিন একজন নতুন ডাক্তার, যে কারণে তার সার্জারি সম্পর্কে খুব একটা ধারণা নেই। তাই ভুলবশত যদি ওই রোগীটা মারা যায় তাহলে তার দায়ভার এসে পড়বে হসপিটালের উপর। তবে ইয়াং মিনও পিছু হাঁটতে নারাজ। সে স্ট্রেচারটাকে আটকে নেয় এবং জোর করেই সার্জারিটা করতে চায়। আর এটা বলতে বলতেই হঠাৎ করেই অদৃশ্য কিছু একটা ইয়াং মিনের শরীরে প্রবেশ করে, যার কারণে তার চোখে একটা অন্য রকমের চমক লক্ষ্য করা যায়। এই সার্জারিটা ইয়াং মিনের জীবনের প্রথম সার্জারি হলেও সে একজন অনুভবী ডাক্তারের মতো অপারেশনটা সম্পন্ন করে। আর এখান থেকেই শুরু হয় ইয়াং মিনের জীবনের নতুন এক অধ্যায়। সে শুধুমাত্র এই একটা সার্জারিতেই থেমে থাকেনি, এমন অসংখ্য ভয়ানক সব সার্জারি করে রোগীদের জীবন বাঁচিয়েছে, যে কারণে অল্প কিছু সময়ের মধ্যেই তাকে সবাই প্রফেসর উপাধি দেয়। তবে দেখতে দেখতেই ইয়াং মিনের মনে তার এই অসাধারণ অপারেশন স্কিল নিয়ে অহংকার জন্মে যায়, যে কারণে সে বেশ কিছু নিয়মকানুন তৈরি করে। অর্থাৎ সে কেবলমাত্র সেই সব রোগীরই অপারেশন করবে যাদের 1% হলেও বাঁচার সম্ভাবনা রয়েছে। ঠিক এই কারণেই হার্ট অ্যাটাক জনিত কেসগুলিতে সে হস্তক্ষেপ করতে চায় না, কারণ এতে রোগীর বাঁচার চান্স খুবই কম। দেখা যায় ইয়াং মিনের এমন নিয়মকানুনের কারণেই আজ আবারও একজন রোগী চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছে। ইয়াং মিনের আচার আচরণ দেখে মনে হয় সে যেন আগে থেকেই জানে যে কোন রোগী বাঁচবে আর কোন রোগী মারা যাবে। এভাবেই দেখতে দেখতে একসময় ইয়াং মিনের পপুলারিটি পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সে হয়ে ওঠে ওয়ার্ল্ডের বেস্ট সার্জেন্ট। তবে গল্পের টুইস্ট আসে তখনই যখন সুংথাক নামের একজন নতুন ডাক্তার ওই হসপিটালে জয়েন করে। আসলে সে ছিল ওই হসপিটালের মালিকের ভাইয়ের ছেলে, যে কারণে সে ইয়াং মিনের থেকেও একটু বেশি সুযোগ সুবিধা পেত। অর্থাৎ সে যখন হসপিটালে আসতো তখন তার ব্যাগ এবং অন্যান্য সরঞ্জাম বয়ে আনার জন্য এক্সট্রা করে লোক রাখা হতো, যেটার কারণে জয়েনিং এর প্রথম দিনই ইয়াং মিনের তাকে দেখে কিছুটা জেলাস ফিল হয়। তাই সে হসপিটালের ম্যানেজারকে গিয়ে বলে সুংতাককে সে তার সার্জেন্ট টিমে নিতে চায় না। তবে ডাইরেক্টর এসে ইয়াং মিনকেই দায়িত্ব দেয় সুংতাককে ঠিকঠাক ট্রেনিং দেওয়ার জন্য। তাই ইয়াং মিন সেখানে তেমন একটা কিছু না বলে সোজা চলে আসে সুংতাকের কাছে এবং তাকে সার্জারি সম্পর্কে সবথেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে। তবে সুংতাকও কোনো অংশে কম যায় না, সে তার সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে থাকে। এটা দেখে ইয়াং মিন বুঝতে পারে সুংতাককে থিওরিতে কোনোভাবেই প্রবলেমে ফেলা যাবে না। তাই সে সুংতাককে সার্জারি দেখার জন্য দায়িত্ব দেয়। সিন শিফট হয়। দেখা যায় আজ একজন রোগীর 5 নম্বর হার্ট সার্জারি হচ্ছে, যেটা ছিল খুবই রিস্কি। তাই ওয়ার্ল্ডের কোনো ডাক্তারই এটা করতে রাজি হয় না। তবে সবাই জানতো এই সার্জারিটা ইয়াং মিন ছাড়া আর কেউই করতে পারবে না। ইয়াং মিনের পর সুংতাক এবং আরো কিছু অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওই সার্জারি রুমে প্রবেশ করে। ইয়াং মিনের অভ্যাস ছিল যে কোনো বড় সার্জারির আগে সে তার হাতটাকে ভালোভাবে ওয়ার্ম আপ করে নিত। এরপর দেখতে দেখতেই শুরু হয় ওয়ার্ল্ডের সবথেকে ভয়ঙ্কর হার্ট সার্জারি, যেটা প্রতিবারের মতোই ইয়াং মিন খুব দক্ষতার সঙ্গেই সম্পন্ন করে। অপারেশন শেষ হলে ইয়াং মিন সুংতাককে ড্রেনেজ টিউবটা সরাতে বলে। তবে এটা যেহেতু সুংতাকের জীবনের প্রথম সার্জারি ছিল তাই সে কিছুটা ঘাবড়ে যায়, যেটা দেখে ইয়াং মিন তাকে বাকি অ্যাসিস্ট্যান্টদের সামনে অনেক অপমান করে। সে বলে রোগীর যখন সিরিয়াস অবস্থা হয় তখন সবাই আমার মতোই একজন দক্ষ ডাক্তারকে বেছে নেয়, কারণ থিওরি মুখস্থ করা আর প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সুংতাকের এই কথাটা অনেক খারাপ লাগলেও সে ইয়াং মিনকে কিছুই বলে না,
কারণ একদিক দিয়ে দেখতে গেলে সে ভুল কিছুই বলেনি। এরপর সুংতাককে এমার্জেন্সি রুমে ডিউটির জন্য পাঠানো হয়। তবে তার পক্ষে এমার্জেন্সি রুমে ডিউটি করা খুব একটা সহজ ছিল না, কারণ রোগীর শরীর থেকে ব্লাডের স্যাম্পেল নিতে গিয়েও তার অবস্থা খারাপ হয়ে আসছিল। অন্যদিকে টাইকুন নামের এক কোম্পানির চেয়ারম্যানের ছেলে তার বাবার অপারেশনের জন্য তাকে হসপিটালে নিয়ে আসে এবং ইয়াংমিনের কাছে সার্জারির জন্য অনুরোধ করে। তবে ইয়াংমিন বলে এই ব্যক্তির শরীরে অনেক ছোট ছোট রোগ রয়েছে, যার কারণে এত বড় একটা অপারেশনের ধাক্কা সে সহ্য করতে পারবে না। তবে তার ছেলে এটা জানার পরেও ইয়াংমিনকে সার্জারির জন্য জোর করতে থাকে, কারণ তার উদ্দেশ্য ছিল সার্জারিতে যদি তার বাবা মারা যায় তাহলে টাইকুন কোম্পানির সমস্ত সম্পত্তির মালিক সে একাই হবে। এরপর ইয়াংমিন টাইকুনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসলে সে জানতে পারে এটা হলো তার এক্স গার্লফ্রেন্ড সিজেনের বাবা। সিজেনও আমেরিকাতে ডাক্তারি নিয়ে পড়াশুনো করেছে। ইয়াংমিন তাকে অনেক ঘৃণা করে, কারণ অতীতে শুধুমাত্র ইয়াংমিন গরিব হবার কারণেই সে তাকে ছেড়ে দিয়েছিল। সিজেন ইয়াংমিনকে বলে, আমি যেহেতু একজন ডাক্তার তাই আমি ভালোভাবেই জানি আমার বাবার হার্ট সার্জারি করে কোনো লাভ নেই, কারণ তাকে বাঁচানো অসম্ভব। তবে ইয়াংমিন তাকে দেখাতে চায় যে সে আর আগের মতো নেই, তার কাছে এসব ছোটখাটো অপারেশন কোনো ব্যাপারই নয়। এরপর ইয়াংমিন তার রুম থেকে নিজের কোটটা নিয়ে আসে, আর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ওই চেয়ারম্যানের হার্ট সার্জারি। যেহেতু চেয়ারম্যানের শরীরে আগে থেকেই অসংখ্য ছোট ছোট রোগ বাসা বেঁধেছিল, তাই অপারেশনটা করতে গিয়ে ইয়াংমিন অনেক সমস্যার সম্মুখীন হয়। সে ভালোভাবেই জানতো এই অপারেশনটা কতটা রিস্কি হতে পারে, তবে তা সত্ত্বেও এক্সকে নিজের দক্ষতা দেখিয়ে জিলাস ফিল করানোর জন্য সে অপারেশনটা কন্টিনিউ করে। যাই হোক, একটানা 10 ঘন্টা অপারেশনের পর অবশেষে তারা সফল হয়, কিন্তু চেয়ারম্যানের জ্ঞান ফিরে আসার আগেই তাকে মারার জন্য একটা নোংরা খেলা চালু হয়ে গিয়েছিল। ইয়াংমিন এবং তার একজন সহকর্মী ডক্টর তেইহিউন চেয়ারম্যানের বেডের পাশে দাঁড়িয়ে তার জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। তবে ইয়াংমিন এটা জানতো না যে তেইহিউন একজন লোভী ও স্বার্থপর ব্যক্তি। আসলে চেয়ারম্যানকে মারার জন্য যে প্ল্যানটা তৈরি করা হয়েছিল সেটাতে তেইহিউনও জড়িত ছিল। এই মুহূর্তে ইয়াংমিনের ফোনে হঠাৎ করেই তার এক্সের মেসেজ আসে। আসলে সে ইয়াংমিনকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিল। ইয়াংমিনও একটুও সময় নষ্ট না করে দেখা করার জন্য দ্রুত বেরিয়ে পড়ে, আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তেইহুন তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। এদিকে ইয়াংমিন সিজেনের পাঠানো লোকেশনে আসলে সেখানে কাউকেই দেখতে পায় না। ব্যাপারটা তার কিছুটা সন্দেহজনক মনে হয়। সাথে সাথেই তার কাছে হসপিটাল থেকে খবর আসে চেয়ারম্যানের জ্ঞান ফিরেছে এবং তার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে আসছে। এটা শোনা মাত্রই ইয়াংমিন দ্রুত গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় একজন ডেলিভারি বয় ইয়াংমিনের পিছু নিয়েছে। আসলে তাকে কিছু অর্থের বিনিময়ে ইয়াংমিনের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানোর কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। ওই ডেলিভারি বয় প্ল্যান অনুযায়ী তার বাইক নিয়ে ইয়াংমিনের গাড়ির সামনে চলে আসে। ইয়াংমিন তাকে বাঁচাতে গিয়ে একটা অন্য গাড়িতে ধাক্কা মারে, যার কারণে সে বেশ গুরুতরভাবেই আহত হয়। এরপর ইয়াংমিন গাড়ি থেকে বেরিয়ে লক্ষ্য করে ওই ডেলিভারি বয় তার সামনেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইয়াংমিন তার নার্ভ চেক করার চেষ্টা করে, তবে সে কোনোভাবেই ওই ব্যক্তির হাতটা ধরতে পারছিল না। এরপর সে যখন তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করে তখন তার হাত ওই ব্যক্তির শরীর ভেদ করে অপর পাশে চলে যায়। ইয়াংমিন কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার সঙ্গে এখন কি হচ্ছে। এরপর সে যখন ভয়ে ভয়ে নিজের গাড়ির কাছে আসে তখন সে লক্ষ্য করে তার বডিটা তখনও তার গাড়ির ভেতরেই পড়ে আছে, অর্থাৎ তার আত্মা তার শরীর থেকে বেরিয়ে এসেছে। এভাবেই সময়ের সাথে সাথে তার শরীর ঠিক যতটাই দুর্বল হতে শুরু করে আত্মাটাও ঠিক সেইভাবেই উধাও হতে শুরু করে। এরপর ইয়াংমিনের বডিটাকে হসপিটালে নিয়ে আসা হলে ইয়াংমিনও তার সঙ্গে আসতে বাধ্য হয়। হসপিটালে আসা মাত্রই ইয়াংমিনের সহকর্মীরা তার চিকিৎসা করতে শুরু করে। ইয়াংমিনের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলি দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সে এখন একটা আত্মা ছাড়া আর কিছুই নয়। তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় যে তার সহকর্মীদের দ্বারা এই অপারেশনটা সম্ভব নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবদূতের মতো সুংতাক এসে হাজির হয়। সে সার্জারিতে বেশ দুর্বল হলেও তার থিওরি স্কিল কাজে লাগিয়ে সিচুয়েশনটাকে সামলে নেয়। তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে সার্জারি না করলে ইয়াংমিনকে বাঁচানো যাবে না। একেই তো সুংতাক সার্জারিতে বেশ দুর্বল, তার মধ্যেই সেই দিন আবার সমস্ত সার্জেনরা ছুটিতে ছিল, তাই না চাইতেও সার্জারির দায়িত্ব এসে পড়ে সুংতাকের ওপর। সুংতাক অপারেশনের জন্য রেডি হয় এবং সার্জারি ব্লেডটা হাতে তুলে নেয়। তবে এটা যেহেতু তার জীবনের প্রথম সার্জারি ছিল তাই সে বেশ নার্ভাস হয়ে পড়ে। এদিকে ইয়াংমিনের ব্লাড প্রেসার ধীরে ধীরে কমতে শুরু করে, যা দেখে সেখানে থাকা ইয়াংমিনের আত্মা নিজেই সার্জিক্যাল ব্লেডটা ধরার চেষ্টা করে। তবে সে কোনোভাবেই ব্লেডটা ধরতে পারে না, তাই শেষমেশ সে বাধ্য হয়ে সুংতাকের হাতটা ধরে ফেলে, যার কারণে তার আত্মা সুংতাকের শরীরে চলে আসে। সাথে সাথেই সুংতাকের আচার আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়।
অর্থাৎ সে সজোরে চিৎকার করে ওঠে এবং তারপর কিছুক্ষণ ধরে হাতটাকে ওয়ার্ম আপ করার পর নিজস্ব কায়দায় অপারেশনটাকে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে অপারেশনের পর শেষমেশ তার ব্লাড প্রেশারটা স্থির হয়, যার কারণে ইয়াংমিনের আত্মা পুনরায় নিজের শরীরে ফিরে যায়। আর এদিকে সুংতাক হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এতক্ষণ তার সঙ্গে কি হয়েছে সে কিছুই জানতো না। তবে ঠিক এই মুহূর্তেই ইয়াংমিনের ব্লাড প্রেসার আবারও নিচে নামতে শুরু করে, যার কারণে তার আত্মা পুনরায় শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। ইয়াংমিন সুংতাকের শরীরে আবারও প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তার শরীর অনেক দুর্বল থাকায় এটা সম্ভব হয়ে ওঠে না। এদিকে সুংতাক ইয়াংমিনের এমন অবস্থা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে সৌভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই তেইহুন সেখানে এসে উপস্থিত হয় এবং অপারেশনটা কন্টিনিউ করে কোনো মতে ইয়াংমিনকে বাঁচিয়ে নেয়। সার্জারির সময় সে ইচ্ছে করেই ইয়াংমিনের একটা নার্ভ ভুল সার্জারি করে, যার কারণে ইয়াংমিন অনির্দিষ্ট কালের জন্য কোমায় চলে যায়। এসব দেখে ইয়াংমিনের আত্মা আরো পাগল হয়ে ওঠে। সে নানা রকম ভাবে নিজের শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এটাতেও সে ব্যর্থ হয়। এদিকে সুংতাক অপারেশন রুম থেকে বাইরে আসলে এক মহিলা ডাক্তার তাকে জিজ্ঞাসা করে, আমাকে সত্যি করে বলো তো, সার্জারির সময় তোমার শরীরে কি ইয়াংমিনের আত্মা ভর করেছিল? কারণ তুমি যখন অপারেশনটা করছিলে তখন হুবহু ইয়াংমিনের মতোই আচরণ করছিলে। কিন্তু সুংতাক এই ব্যাপারটাকে সম্পূর্ণ ইগনোর করে দেয়। সে বলে, আসলে আমি প্রথম থেকেই সার্জারিতে অনেক ভালো, তবে আমি ইচ্ছে করেই কাউকে আমার এই স্কিলটা দেখাতে চাইনি। অন্যদিকে ইয়াংমিন যখন তার শরীরের কাছে দাঁড়িয়েছিল তখন সে লক্ষ্য করে তার শরীরের ড্রেনেজ টিউবটা ভুল লাগানো রয়েছে। দেখে মনে হয় কেউ যেন ইচ্ছে করেই এটা করেছে। ইয়াংমিন ওই ড্রেনেজ টিউবটাকে ঠিক করার জন্য সেখানে উপস্থিত অন্য এক ডাক্তারের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, তবে এটাতে সে ব্যর্থ হয়। আর তখনই সে লক্ষ্য করে ওই হসপিটালের একজন সাফাই কর্মী তার দিকে তাকিয়ে আছে এবং তারপর সে নিজে থেকেই ওই ড্রেনেজ টিউবটা ঠিক করে দেয়। ইয়াংমিন বুঝতে পারে ওই মহিলা তাকে দেখতে এবং শুনতে পাচ্ছে, তাই ইয়াংমিন তার পিছু করতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে আসলে এই সাফাই কর্মীও এক আত্মা দ্বারা পরিচালিত হচ্ছিল, আর এই আত্মাটা ছিল আঙ্কেল ডেন্টের। আঙ্কেল ডেন্ট অনেকদিন ধরেই এমন ভিন্ন ভিন্ন মানুষের শরীরে প্রবেশ করে ঘুরে বেড়াচ্ছে, যার কারণে আত্মাদের সম্পর্কে তার অনেক ধারণা ছিল। সে ইয়াংমিনকে আত্মাদের কিছু নিয়ম কানুন শেখায়, যেমন আত্মারা চাইলেও তাদের শরীর থেকে 100 মিটারের বেশি দূরে যেতে পারবে না। তাছাড়া সে যদি বারবার ভিন্ন ভিন্ন মানুষের শরীরে প্রবেশ করে ভবিষ্যতে সে তার নিজের শরীরেও আর ফিরে যেতে পারবে না। এরপর ইয়াংমিন নিজের শরীরের কাছে এসে সেটাকে খেয়াল রাখার চেষ্টা করে। যেহেতু অতীতে সে ওই হসপিটালের সবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিল, তাই কেউই তার বডিটাকে ঠিকঠাক ভাবে দেখাশোনা করতো না। তবে সে সুংতাককে সর্বদাই ছোট করার চেষ্টা করলেও একমাত্র সেই প্রতিনিয়ত তার বডিটাকে চেক আপের জন্য আসতো। আসলে সুংতাক ইয়াংমিনের আত্মাকে দেখতে পেত, কিন্তু সে ইচ্ছে করেই তাকে দেখতে না পাওয়ার নাটক করত, যাতে ইয়াংমিন তাকে জ্বালাতন না করে। এরপর ইয়াংমিন সুংতাকের পিছু করতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরেই সে হঠাৎ করে একটা অদৃশ্য দেওয়ালে আটকে যায়। ঠিক সেই সময়ে আঙ্কেল ডেন্ট সেখানে চলে আসে এবং তাকে বলে এটা তার শরীর থেকে 100 মিটার দূরত্বের গণ্ডি, তাই এর বাইরে সে যেতে পারবে না। আর তারপরেও যদি সে কোথাও যেতে চায় তাহলে সুংতাক কিংবা কোমাতে পড়ে থাকা কোনো বডির ভেতরে প্রবেশ করে সে বাইরে যেতে পারে। এরপর ইয়াংমিন পুনরায় তার শরীরের কাছে ফিরে আসলে সে সেখানে চেয়ারম্যানের আত্মাকে দেখতে পায়। চেয়ারম্যানের আত্মা ইয়াংমিনকে বলে, তোমাকে দ্রুত ঠিক হতে হবে, কারণ একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। এটা শোনার পরে ইয়াংমিন দৌড়ে চেয়ারম্যানের কেবিনে যায়। সেখানে এসে দরজার বাইরে সে সিজেনকে দেখতে পায়। সিজেন আসলে তার বাবাকে দেখার জন্যই এসেছিল, কিন্তু তার ভাইয়ের সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না। সিজেন অনেক চেষ্টার পরেও বাবাকে দেখতে না পাওয়ায় সেখানেই একটা চেয়ারে বসে কাঁদতে শুরু করে, যেটা দেখে ইয়াংমিনের অনেক খারাপ লাগে। তাই সে চেয়ারম্যানের শারীরিক অবস্থা জানার জন্য সেখান থেকেই যেতে থাকা সুংতাকের শরীরে প্রবেশ করে। তবে ঠিক এই মুহূর্তেই হসপিটালে একজন রোগী আসে, যার পেটে অনেক গুরুতর ক্ষত ছিল। ইয়াংমিন সুংতাকের শরীরের সাহায্যে দ্রুত ওই ব্যক্তির চিকিৎসা করে, আর চিকিৎসা শেষ হওয়া মাত্রই সে আঙ্কেল ডেন্টের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে শরীর থেকে আত্মাকে বাইরে কিভাবে আনবো। এরপর আঙ্কেল ডেন্টের বলা নিয়ম অনুসারে ইয়াংমিন সুংতাকের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, যার কারণে সুংতাক আবারও একবার সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পুনরায় সেই মহিলা ডাক্তার সুংতাকের কাছে আসে। তার অপারেশন স্কিলের কারণে বর্তমানে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। এরপর ইয়াংমিন চেয়ারম্যানের রুমে আসে, আর সেখানে গিয়ে সে চেয়ারম্যানের আত্মাকে একটা টেবিলে বসে থাকতে দেখে। তবে ঠিক সেই মুহূর্তেই চেয়ারম্যানের ছেলেও সেই রুমে চলে আসে এবং বেডে পড়ে থাকা চেয়ারম্যানের বডিটার কাছে গিয়ে বলতে থাকে, তুমি মারা গেলেই তোমার সমস্ত সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এটা শোনার পর চেয়ারম্যান অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে তার এমন অবস্থার পেছনে তার ছেলেরই হাত রয়েছে। এরপর চেয়ারম্যানের ছেলে
হসপিটালের ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে যায়। ইয়াংমিনও তার পিছু নিয়ে সেখানে গিয়ে পৌঁছালে জানতে পারে আসলে যে ডেলিভারি বয়ের কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা চেয়ারম্যানের ছেলে এবং এই হসপিটালের ডাইরেক্টর দুজন ইচ্ছে করেই করিয়েছে। এটা জানার পরে ইয়াংমিন হতাশায় ভেঙে পড়ে এবং এর সাথেই সিরিজের প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এমনই সব অসাধারণ ড্রামার এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।